দেশের ভবিষ্যৎ ভাবছো, অথচ মানুষের ভবিষ্যৎ কোথায় সুরক্ষিত? দেখুন, বামপন্থীদের মতো আপনার যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা খুব ভাবে কিন্তু সিপিএমকে বাঁচাবার একটা চেষ্টা মনে হচ্ছে। বলি আমি, আপনি বলবেন না, এবার কেটেও দিতে পারেন আপনি, ঠিক আছে। সেই জায়গাটা হচ্ছে যে অবশ্যই আপনার অধিকারের জায়গা রয়েছে বলবার। মানুষ তো তিনি বাঁচবেন, তিনি কাজ করবেন, কিন্তু জীবনানন্দ বলেছিলেন এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, কিন্তু শেষ সত্য নয়। আমরা এই মুহূর্তে রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলছি। ফলে প্রথমেই তাকে কনগ্র্যাচুলেশনস নির্বাচনে জয়ের জন্যে। এবং একাডেমিতে একটা নাটক দেখতে আমি এসেছিলাম, নাটকটা কভার করতে আমি এসেছিলাম, সেটা হচ্ছে খলনায়কের পালা। রুদ্রনীল বাবুও সেখানে এসেছিলেন। ফলে রুদ্রনীল, আপনাকে প্রথমেই স্বাগতম এবং কনগ্র্যাচুলেশন। ধন্যবাদ জানাই আপনাকে। সাংবাদিক হিসেবে প্রথমেই জটিল প্রশ্নে যাব। 30 লক্ষ লোকের নাম এখনও এসআইআরে বাতিল, যাদেরকে মনে করা হচ্ছে তারা নাকি এদেশের নাগরিক নন। আমরা কি সেই স্বাধীনতা পাবো? কলকাতার নাট্যমঞ্চ কি সেই স্বাধীনতা পাবে যে এই 30 লক্ষ বাতিল নিয়ে কেউ একটা নাটক করবে, তাদের গায়ে একটা আঁচড়ও কাটা হবে না? থিয়েটারের ইচ্ছাকৃত রাজনীতিকরণ যেটা, সেই বৃত্তে যদি থিয়েটার দলগুলো জড়িয়ে যায় তো তাহলে বড়ই বিপদ। নিশ্চয়ই যদি কোনো বিষয় সঠিক হয় সেটার পর্যালোচনা করে মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে তারা যে ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন, যদি কেউ করেন তাহলে সেটা কিন্তু পরিষ্কার আর্ট ফর্মটাকেই একটুখানি তার উজ্জ্বলতা কমিয়ে সেটা রাজনৈতিক কারণে ব্যবহারের একটা মাধ্যম হিসেবে বিবেচিত হবে, যা সঠিক নয়। আমার মনে হয় এত তাড়াতাড়ি কোনো বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে আর একটু সময় নিয়ে দেখে তারপর ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু আপনি তো জানেন, এবার ভাস্টলি রেড, যে ভারতবর্ষের থিয়েটারকে যখন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ অ্যাক্ট এসেছিল 1891 সালে, ভারতবর্ষে সবচেয়ে থিয়েটারকেই একটা খুব কঠিন জায়গা হিসেবে, চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে। আজকে আমরা দেখছি যে হকার উচ্ছেদ হচ্ছে, সেটা নিয়ে তো মানুষের মধ্যে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে। বা ক্ষুধাতর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। এই প্রশ্নগুলো কি আসবে না? কেন প্রশ্ন আসবে না? প্রশ্ন নিশ্চয়ই আসবে। দেখুন, একটা জিনিস তো মাথায় রাখতেই হবে যে রাস্তা দখল করলে মানুষের অসুবিধা হয়, সরকারি জায়গা দখল করলে মানুষের অসুবিধা হয়, এটা তো সবাই জানেন। তো ফলত কি হয়েছে, বেনিয়মটাকেই নিয়ম ভেবে কিছু লোক সেটাকে মানবাধিকারের সঙ্গে জুড়ে দিয়ে একটা নতুন গল্প তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমার যেটা মনে হয় যে একটুখানি সময় যাক, তারপর পরিষ্কার কথা হোক এবং দেখা হোক। আগে থেকেই কিছু মানুষকে ভুল বোঝাতে গিয়ে হেরে যাওয়া মানুষ, তারা ডালপালা আঁকড়ে নিজেদের ব্যবসা বানাবার চেষ্টা করছে। তারা নিজেরা কোনোদিন গরিব হলেন না, তিনারা গরিব থাকলেন না। তারা আপনি বলেননি, আমি বলছি, আপনি শুনুন। তো তারা নিজেরা কেউ সর্বহারা হলেন না, তারা সর্বহারার যন্ত্রণায় ছটফট করলেন। এবং এই ছটফট করতে করতে তারা ক্রমাগত 34 বছর ধরে মিথ্যে বুঝিয়ে মানুষের সিদ্ধান্তে তারা প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার মতো অবস্থায় আসেন। এবং মানুষ বুঝে গেছেন যে তারা কি। তো ফলত সেই ফলাফলই এসেছে। আবার বলছি, যে কোনো জায়গায় যে কোনো মানুষের দুঃখে আনন্দ করবার তো যদি কারোর অভিপ্রায় হয়ে থাকে সে বড় বেদনার, তা তো নয়। নিশ্চয়ই মানুষের যন্ত্রণা নিয়ে মানুষ কথা বলবে, কিন্তু যেখানে সরকারি জায়গা অর্থাৎ সব মানুষের জায়গা, সেইখানে যদি কেউ বেনিয়মটাকেই নিয়ম ভেবে ফেলে তাহলে সেখানেও তো বাকি অন্যান্য মানুষের কষ্ট হবে। তো ফলত সেটাকে সামঞ্জস্যতার জায়গায় নিয়ে আসবার কথা নিশ্চয়ই ভাবা হবে। নাহলে তো কালকে আপনি রাস্তার ওপরে বসে পড়বেন। ঠিক আছে, এই দেশ সব মানুষের, যে কোনো বৃত্তের মানুষের, তিনি দুঃখী মানুষ হন, আনন্দিত মানুষ হন, সবার তার একটা নিয়ম রয়েছে। মানে এই ধরনের বিষয়কে প্রশ্রয় দিলে কখনো বিপদ আসতে পারে, কেউ যে কোনো জায়গায় ঢুকে যেতে পারেন, বসে পড়তে পারেন। যদি এই ধরনের জায়গাতেও, নালে গরিব দুঃখী তাদের প্রতি সম্মান যত্ন অবশ্যই থাকবে, কিন্তু বেনিয়মটাকে নিয়ম তো বললে হবে না, তাই না?
এটা তো রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্র কাজ দিতে পারছে না, তাই জন্য তো হকার তৈরি হয়। বাটেল ব্রেকটা তো এই কথাই বলেছিলেন যে তুমি দেশের ভবিষ্যৎ ভাবছো, অথচ মানুষের ভবিষ্যৎ কোথায় সুরক্ষিত। দেখুন, বামপন্থীদের মতো আপনার যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা খুব ভাবে কিন্তু সিপিএমকে বাঁচাবার একটা চেষ্টা মনে হচ্ছে। বলি আমি, আপনি বলবেন না, এবার কেটেও দিতে পারেন আপনি, ঠিক আছে। সেই জায়গাটা হচ্ছে যে অবশ্যই আপনার অধিকারের জায়গা রয়েছে বলবার। মানুষ তো তিনি বাঁচবেন, তিনি কাজ করবেন, কিন্তু পরিষ্কার রাষ্ট্রের যে নিয়মগুলো রয়েছে, কাল তো বলতেই পারেন যেমন পাকিস্তানের লোকজন ঢুকে ভারতবর্ষে যখন মা বোনেদের হত্যা করলো, যে দেশের নাগরিকেরা, ভারতবর্ষের প্রতিটা নাগরিকের মৃত্যুতে হাততালি দেয়, যে দেশের সংসদ থেকে সাংসদেরা কিভাবে ভারতীয়দের মেরেছে তা গর্বিতভাবে বলে, যারা উগ্রবাদীদের প্রশ্রয় দেয়, সেই দেশের নাগরিকেরা যখন উল্লাস করে ভারতবর্ষের নাগরিকদের ক্ষতি হলে, সেই সময় কিন্তু বেশ কিছু মানুষকে দেখেছিলাম ওই পাকিস্তানের ওপরে তারা একটাও কোনো কথা বলেননি, বরং উল্টে তাদের জল দাও ফল দাও বলে বাঁচাবার চেষ্টা করেছে, মিছিল বার করেছে। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের মানুষকে খুব ব্যথা দিয়েছে বলেই তারা ব্যথার জায়গা থেকে তাদের বুঝিয়ে দিয়েছে যে নিজের দেশের ক্ষতি হলে তোমরা নামো না, বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের যদি কোনো ক্ষতি হয় তোমরা কথা বলো না, তোমরা বেছে বেছে সিলেক্টিভ যে অঙ্কটা কষেছো আমরা সেটাকে মান্যতা দিলাম না। তাই তো 26-এর একটা ফলাফল হয়েছে। প্রত্যেকেরই অধিকার সুরক্ষিত হোক ভারতীয় সংবিধান এবং ভারতীয় আইনের যে মর্যাদাটা রয়েছে সেটার মধ্যে থেকে, ঠিক আছে। প্রশ্রয় দেওয়া নয়, ভুলভাবে দখলদারি নয়, অবশ্যই রাষ্ট্র যেভাবে আমাদের গরিব মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছে তা নিশ্চয়ই দেখছেন সবাই, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা সেই কথাগুলো বলেন না। যে যখন গৃহহীনকে ঘর দেওয়া হচ্ছে আবাস যোজনায়, তৃণমূলের কোন নেতারা চুরি করে নিয়েছিলেন এ মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই রিটায়ারমেন্টের পর হয়তো উত্তর দেওয়া বা বই লেখবার সুযোগ পাবেন, কিন্তু সেইটা নিয়ে তো প্রশ্ন করছেন না। লোকের বাড়ি বাড়িতে যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হচ্ছে সেগুলোকে তিনি কথা বলছেন না। যাতে সবার হাতে কাজ এবং ভাত হয় সেই প্রকল্পগুলো নিয়ে যখন তৈরি করা হচ্ছে গরিব মানুষের জন্য এত কিছু, তখন তো কথা বলা হচ্ছে না। আমার মনে হয় এই ধরনের সিলেক্টিভ বিষয়কে যারা খুঁচিয়ে কাদামা খাবার চেষ্টা করছেন, মানুষ না তাদের বর্জন তো করেইছে, কিন্তু এখান থেকে সরে এসে তাদের না, আমি জানি না তারা এই মানুষগুলোকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে বসাচ্ছেন না কেন। নিজেদের ঘরে তো বসানো উচিত, নিজেদের পরিবারের মানুষ তো করা উচিত, কেউ করছেন না। আমি বাম নেতাদের দেখতে পেলাম না যে নিরন্ন বুভুক্ষ যন্ত্রণায় থাকা মানুষ তাদেরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছেন আর তিনি বাড়ির বাইরের উঠোনে রয়েছেন। আমার মনে হয় যে যেভাবে ভারত সরকার এদেশের গরিব মানুষদের জন্য একের পর এক প্রকল্প নিয়ে আসছেন সেই দিকে একটু নজর দেওয়া উচিত, যাতে আরও ভালো ভালো কাজ হতে পারে। গরিব দেশ তো এত তাড়াতাড়ি বামেদের সময়তে তো কোনো কিছুই তো হয়নি। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন নিজেরাই মিছিল বার করতেন বেকার যুবকদের চাকরি চাই, যখন মানুষ তাদের তাড়িয়ে দিয়েছেন ক্ষমতা থেকে তখনও একই কথা বলছেন বেকার যুবকদের চাকরি চাই। না মানে বিষয়টা ভালো, কিন্তু তারা নিজেরা করেন না। বিরাট গাড়ি বাড়ি চড়ে ফোড়ে আন্দোলনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সর্বহারার জন্য হাঁটেন, আর মানুষ এটা ধরে ফেলেছেন। তাদের বলবো আপনি যে যে প্রশ্নগুলো তারা যেগুলো করছে, যেগুলো তুলে ধরলেন, তার মধ্যে একটু সততার সঙ্গে চললে বোধহয় বেটার হয়, আর কিছুই না। শেষ প্রশ্ন, নিশ্চয়ই পাকিস্তানকে দিয়ে তো নিশ্চয়ই আমরা শিখবো না, তার চেয়ে ফেল স্টেট কিছু হয়নি। সেই অনেকদিন আগে সেই ভদ্রলোক বলেছিলেন পাকিস্তান ইজ আ ব্যাড ড্রিম। যে কথায় যাব আমরা, যে প্রশ্নটায় যাব, আপনি বললেন কেউ খাবে কেউ খাবে না, অর্থাৎ এর আগে যে ট্যালেন্টের ওপর যে আক্রমণগুলো হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবার কি মানুষরা, সাধারণ মানুষ কাজ পাবেন, মানে ট্যালেন্ট তার জায়গা পাবে? সেটাই তো শুরু হয়ে গেছে। যে যে নিয়মগুলো শুধুমাত্র টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে যে ছেলেমেয়েগুলো পড়াশোনা করে রাস্তাঘাটে ধর্নার প্রতিবাদ করে 5 থেকে 6টা বছর অন্যেরা অন্যায় করলো, তারা খেসারত দিল। এই নতুন পশ্চিমবঙ্গে যে সরকার সবার আগেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন
যে তাদের 5 বছর যারা চুরি করেছে তাদের যে দুর্ভোগটা হয়েছে এটা তাদের দোষে হয়নি, তাই তাদের মানবিকতার জায়গায় 5 বছরের একটা ছাড় দেওয়া হয়েছে। আপনারা জানেন সত্যিকারেরই কথা সেটা হচ্ছে যে এতগুলো সরকারি পদ্ধতিতে যে চাকরি চুরি, এর আগের সরকারের সময় আপনারা দেখেছেন জীবিকা চুরি দেখেছেন, গরিব মানুষের বাড়ি ঘরদোর চুরি আপনারা দেখেছেন, জল জীবন মিশনে তাদের বাড়িতে পরিশ্রুত জল, শুধু তাই নয় গরিবের জন্য বাথরুম, গরিবের জন্য বাড়ি যারা পায়নি তাদের জব কার্ডের টাকা চুরি, সেগুলোকে আটকানো হচ্ছে এখন। এমনকি মায়েদের কাছে যে ভাতার জন্য যে সাহায্যটা যাওয়ার দরকার 3000 টাকা করে, তার জন্য যাতে আর কোনো ফাঁক গলে গোঁপদড়িওয়ালা পুরুষ তারা অন্নপূর্ণার বেশ নিয়ে ঢুকে না পড়তে পারেন, তার জন্য যখন সচেতন করা হচ্ছে মানুষকে, হ্যাঁ আমাকে সাবধান হতে গেলে তো বাড়িতে 2টো চাবি মারতেই হবে, তাই না? এই 2টো চাবি মারতে যাওয়াতে চোরেরা আসলে লোক খেপাচ্ছে। তো যাই হোক, তাদেরকে বলবো যাতে না আপনার বাড়ির দরজাটা ভেঙে কেউ নিতে পারে, আপনার জন্যই ডবল চাবির বন্ধ করা বসতে হচ্ছে, কারণ এটা আপনার টাকা। তো যাকগে মানুষ এটা বুঝতে পেরেছেন, এটা ভালো। এটাই বলবো যে প্রত্যেকের মনে একটা আশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে নতুন সরকারের ওপরে। আমাদের মায়েরা পরিষ্কার বাসে উঠছেন যেখানে তাদের ভাড়া লাগছে না। ভালো ভালো কাজগুলোকে নিয়ে অন্যরা না আলোচনা করতে ভুলে যায়, যারা ভুলে গিয়ে চোর করে। আমি একটা গল্প শুনেছিলাম, আপনাদের বলি, ভালো লাগবে। একটি ছেলেকে কিছুতেই তার মা বিয়ে দিতে পারছিল না, খালি নাকি তার পাত্রী পছন্দ হয় না। কাউকে নিয়ে আসা হচ্ছে, বলছে তার ঠিক গলার আওয়াজ ভালো না, বিয়ে ক্যান্সেল। তারপর মা পাত্রী নিয়ে এলেন, বললেন সব ঠিক আছে, চুরটা ঠিক করে ঢেউ খেলে না, পাত্রী ক্যান্সেল। এটা করতে করতে যখন 4-5 বছর বেরিয়ে গেল, সব দিক থেকে এই পাত্রের ঠিক যেমন যেমন পছন্দের তালিকা যা বিরাট, সেই তালিকা মিলিয়ে মা যখন পাত্রী নিয়ে এলেন, বিয়ের দিনে হঠাৎ মা দেখলেন যে ভোরবেলায় ছেলে তার স্ত্রীর সঙ্গে ঘরে নেই, বাইরের উঠোনে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। মা জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে? সেই ছেলে তখন কোনো খুঁত বার করতে না পেরে মাকে উত্তর দিয়েছিল, মা ও যখন বিছানায় শুয়েছিল অদ্ভুতভাবে দেখলাম ওর চোখের পাতা বন্ধ আর নাকের ফুটো দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বামেরা এবং বামেদের প্রশ্ন ঠিক এই রকমেরই। ধন্যবাদ।